হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আজকে তোমাদেরকে আলোচনা করছি সিটেট ডিসেম্বর 2018, যেটা কিন্তু এর আগেও আলোচনা করেছিলাম ল্যাঙ্গুয়েজ 2। আজকে যেটা আলোচনা করবো ল্যাঙ্গুয়েজ 2, এর আগে কিন্তু আলোচনা করেছিলাম ল্যাঙ্গুয়েজ 1। ঠিক আছে, কারণ তোমরা প্রত্যেকেই জানো সিটেটে কিন্তু ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 থাকে। আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 পেপার 1 থেকে। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে ইম্পর্টেন্ট থাকবে, অর্থাৎ 15টা কোশ্চিন আছে। 15টা কোশ্চিন কিন্তু সমস্ত কিছু পেডাগজির উপর নির্ভর করছে। যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কুইক রিভিশনের মাধ্যমে প্রত্যেকটা জিনিস জেনে নাও। আর অবশ্যই যে ক্লাসগুলো এর আগে আমাদের হয়েছে প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু দেখে নেবে। চলো, প্রত্যেকে কিন্তু আমার সঙ্গে সঙ্গে আনসার করার চেষ্টা করো। ওকে, চলো প্রত্যেকে আনসার করো। প্রত্যেকে ফার্স্ট কোশ্চেন আনসার করো। প্রত্যেকে দেখতে পাচ্ছ? প্রত্যেকে আনসার করো। দ্য স্টাডি অফ মিনিং ইন ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ, অর্থাৎ দ্য স্টাডি অফ মিনিং, অর্থাৎ ভাষার যে মিনিং রয়েছে সেই সম্পর্কে অধ্যয়নকে আমরা কি বলবো? অপশন নাম্বার এ সিনট্যাক্স, সিম্যান্টিক্স, মরফোলজি, আর অপশন নাম্বার 4 বলছে লিঙ্গুইস্টিক। আনসার করো প্রত্যেকে। প্রত্যেকে আনসার করো। তাহলে এখানে কি হবে সঠিক আনসার? অপশন নাম্বার 2 সিম্যান্টিক্স। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এখানে আমরা কি দেখলাম? দ্য স্টাডি অফ মিনিং ইন ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ, তাকে বলছে কি অপশন নাম্বার 2 সিম্যান্টিক্স। ক্লিয়ার? বাকি যে অপশনগুলো রয়েছে আমরা একটু ডিটেলসে পড়ে নিই। চলো দেখো, এখানে বলছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড লিঙ্গুইস্টিক, অর্থাৎ ভাষা নিয়ে যখন আমরা বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করব বা বিজ্ঞানসম্মতভাবে অধ্যয়ন করব, আমরা সেটাকে আমরা কি বলবো? লিঙ্গুইস্টিক। অর্থাৎ ভাষার বিজ্ঞানসম্মত অধ্যয়নকে কি বলা হয়? লিঙ্গুইস্টিক বলা হয়। ক্লিয়ার হচ্ছে সবার? দেখো তারপরে এখানে কি বলছে, ইট ইনক্লুড স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ফর্ম, ল্যাঙ্গুয়েজ মিনিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন কনটেক্সট। তাহলে এই যে আমরা লিঙ্গুইস্টিকটা পড়ছি, এই লিঙ্গুইস্টিকের মধ্যে কি কি থাকে? একটা থেকে ভাষার গঠন, অর্থাৎ ফর্ম। ফর্ম মানে কি? গঠন। ল্যাঙ্গুয়েজ মিনিং, ভাষার অর্থ। আর কি থাকছে? ল্যাঙ্গুয়েজ ইন কনটেক্সট, অর্থাৎ ভাষার বিষয়বস্তু। তাহলে লিঙ্গুইস্টিকের মধ্যে তিনটে জিনিস মেনলি পেলাম। কি কি? একটা ভাষার গঠন, ভাষার অর্থ, আর ভাষার প্রাসঙ্গিকতা বা ভাষার বিষয়বস্তু। ক্লিয়ার? এছাড়াও কি বলছে দেখো, অলসো ইট স্টাডি দ্য সোশ্যাল, কালচারাল, হিস্টোরিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ফ্যাক্টর দ্যাট ইফেক্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে এই যে লিঙ্গুইস্টিক, এই লিঙ্গুইস্টিকে আর কি কি প্রভাব রয়েছে? একটা হচ্ছে কি সোশ্যাল, সোশ্যাল মানে আমাদের সমাজ সংস্কৃতির, আর হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক জিনিসগুলো, আর পলিটিক্যাল মানে রাজনীতিক ফ্যাক্টরগুলো। তাহলে যেগুলো আমাদের ভাষার উপরে প্রভাব ফেলে। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে ভাষার উপরে বা ল্যাঙ্গুয়েজের উপর কোন কোন জিনিসগুলো প্রভাব ফেলে, তাহলে আনসার কি কি হবে? সোশ্যাল, কালচারাল, হিস্টোরিক্যাল অ্যান্ড পলিটিক্যাল। এই সমস্ত জিনিসগুলো কিন্তু যে কোনো ভাষার উপরে একটা প্রভাব বিস্তার করে। ক্লিয়ার? তারপর দেখো, এখানে বলা হয়েছে দ্য পার্ট অফ লিঙ্গুইস্টিক দ্যাট কানেক্ট কনসার্ন উইথ দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ ইজ ডিভাইডেড ইন্টু নাম্বার অফ সাবফিল্ড। তাহলে আমরা যে লিঙ্গুইস্টিক পড়লাম, এই লিঙ্গুইস্টিককে আমরা বিভিন্ন সাবফিল্ডে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে কি ফনেটিক্স, ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিম্যান্টিক্স আর প্র্যাগমেটিক্স। এই প্রত্যেকটা ইনফরমেশন তোমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ এগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এবং আগামী দিনে আসবে, এবং অতীতে কিন্তু এগুলো থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, চলো প্রত্যেকটা জিনিস আমরা জেনে নেব ইম্পর্টেন্ট পয়েন্ট আকারে। বলছে দ্য স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ সিম্যান্টিক। তাহলে কি বলছে? ভাষার অর্থপূর্ণ অধ্যয়ন। ভালো করে বুঝতে হবে। তাহলে ভাষার অর্থপূর্ণ অধ্যয়নকে কি বলা হয়? সিম্যান্টিক বলা হয়। আর মরফিম কিটা কি? মরফিম হচ্ছে দ্য স্মলেস্ট ইউনিট অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক। জিনিসটা বুঝতে পেরেছো? একটু ডিফারেন্স রয়েছে। তাহলে যদি ভাষার অর্থপূর্ণ মানে ভাষার যে অর্থপূর্ণ স্টাডি, সেটা কি বলা হয়? সিম্যান্টিক বলা হয়। আবার কি বলছে? আর মরফিমটা কি? মরফিম হচ্ছে দ্য স্মলেস্ট ইউনিট অফ মিনিং ইন ল্যাঙ্গুয়েজ, ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক। ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক যদি পরীক্ষা আসে, তাহলে তোমরা আনসার করবে কি? মরফিম। আর যদি আসে যে ভাষার অর্থপূর্ণ অধ্যয়নকে কি বলা হয়, তখন আনসার করবে কি? সিমেন্টিক। ক্লিয়ার হচ্ছে সবার? কনফিউশন থাকলে বলবে। তারপর কি বলছে দেখো, ইট ইনভলভ দ্য স্টাডি অফ দ্য মিনিং অফ ওয়ার্ডস, ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স। তাহলে সিমেন্টিকের মধ্যে কি কি থাকে? সিমেন্টিকের মধ্যে থাকছে ওয়ার্ডস, যে সমস্ত শব্দগুলো আমরা বাক্যে ব্যবহার করি প্রত্যেকটা শব্দের মিনিং থাকছে। যদি বাক্যে আমরা ফ্রেজ ব্যবহার করি তার মিনিং থাকছে, আর সেই বাক্যটার সম্পূর্ণ অর্থ থাকছে। তাহলে সিমেন্টিকের মধ্যে কি কি থাকছে? সিমেন্টিকের মধ্যে থাকছে ওয়ার্ডস, ফ্রেজ এবং সেন্টেন্সের মিনিং। ক্লিয়ার?
তারপরে আবার বলছি দেখো, দ্য ওয়ার্ড মিনিং ক্যান বি ভিউ ফ্রম টু ডিফারেন্ট পার্সপেক্টিভ। একটা স্পিকার মিনিং আর একটা হচ্ছে সেন্টেন্স মিনিং। বাক্যের অর্থ দুই রকম হতে পারে। বাক্যের অর্থ কয় রকম হতে পারে? দুই রকম। একটা হচ্ছে স্পিকারের ভিউ এর দিক থেকে বা বক্তা কি বলতে চেয়েছে তার পরিপ্রেক্ষিতে একটা মানে হতে পারে, আর একটা হচ্ছে শ্রোতা যখন সেই জিনিসটা পড়বে সেটার অর্থ সে কি বুঝছে সেটার মানে হতে পারে। যেমন ধরো কবিতা যখন আমরা পাঠ করি, তো কবিতার একটা আক্ষরিক অর্থ রয়েছে আর কি কবিতার একটা আভ্যন্তরীণ অর্থ রয়েছে, যেটা কবির মনোভাব বা কবির যেটা ভিউ সেটা হচ্ছে ওই কবিতার আভ্যন্তরীণ অর্থ। আর যেটা আমরা পড়ে অর্থ করছি সেটা হচ্ছে কি, সেটার আমাদের ক্ষেত্রে তার অর্থ, অর্থাৎ আক্ষরিক অর্থ। ক্লিয়ার? তারপরে বলছে স্পিকার মিনিং ইজ হোয়াট এ স্পিকার মিনস ফর ইন্টেন্ডেড কনভে হোয়েন যখন ইউজ পিস অফ ল্যাঙ্গুয়েজ। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, আমি লিখে দিয়েছি, পড়ে নিবে। তারপরে কি বলছে দেখো, সেন্টেন্স মিনিং অর ওয়ার্ড মিনিং ইজ হোয়াট এ সেন্টেন্স এ ওয়ার্ড মিনস হোয়াট ইজ কাউন্ট অ্যাজ দ্য ইকুইভ্যালেন্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ কনসার্ন। আমি যেটা তোমাদেরকে বললাম, সেন্টেন্সের মিনিং বলতে বোঝাচ্ছে কোনো যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করা হচ্ছে সেই ওয়ার্ডগুলোর আক্ষরিক অর্থ। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম? প্রথমত আমাদেরকে যেটা পরীক্ষার জন্য মনে রাখতে হবে যে সিমেন্টিক কাকে বলা হয়, ভাষার অর্থপূর্ণ অধ্যয়নকে সিমেন্টিক বলা হয়। সিমেন্টিকের মধ্যে কি কি আলোচনা করা হয়, ওয়ার্ডস, ফ্রেজ আর সেন্টেন্সের মিনিং সেটা আলোচনা করা হয়। আর যে কোনো ভাষার দুটো অর্থ থাকে, একটা হচ্ছে কি লেখকের পার্সপেক্টিভে আর একটা ভিউয়ার যারা পড়ছে তাদের পরিপ্রেক্ষিতে। আর কিচ্ছু পড়ার জানার দরকার নেই, ঠিক আছে? চলো এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি সিনট্যাক্স। সিনট্যাক্স বলতে কি বোঝায়? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক দ্যাট ডিলস উইথ দ্য সেন্টেন্স কনস্ট্রাকশন। সেন্টেন্সের যে কনস্ট্রাকশন সেটাকে কি বলা হয়? সিনট্যাক্স বলা হয়। যেমন ধরো কোনো একটা সেন্টেন্স লিখতে গেলে আমার কি প্রয়োজন? প্রথমে সাবজেক্ট, তারপরে একটা বি ভার্ব লাগবে বা সাহায্যকারী ভাব লাগবে, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট, তাই তো? তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা সাবজেক্টের মানে গঠন। তাহলে কি বলছে? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক দ্যাট ডিলস উইথ দ্য সেন্টেন্স কনস্ট্রাকশন। তাহলে সেন্টেন্সের গঠন, বাক্যের গঠন নিয়ে অধ্যয়নকে কি বলা হয়? সিনট্যাক্স বলা হয়। মনে থাকবে তো? তাহলে বাক্যের গঠন নিয়ে যখন অধ্যয়ন করা হবে তখন তাকে আমরা কি বলবো? সিনট্যাক্স। আর বাক্যের যখন আমরা অর্থ নিয়ে আলোচনা করব তখন তাকে আমরা কি বলবো? সিমেন্টিক। এই জিনিসগুলো যাতে গুলিয়ে না যায়। তারপরে কি বলছে দেখো, হাউ ওয়ার্ডস গ্রুপ টুগেদার টু মেক ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স। অর্থাৎ এটি বাক্যের গঠন সম্পর্কে আলোচনা করে। ওকে, নেক্সট দেখো, ইট ইজ কনসিডার্ড অ্যাজ এ সিস্টেম দ্যাট গভর্ন দ্য রিলেশনশিপ বিটুইন ফর্ম অ্যান্ড মিনিং। তাহলে এই যে আমরা সিনট্যাক্সটা পড়লাম, এই সিনট্যাক্সটার কাজ কি? সিনট্যাক্সটার কাজ হচ্ছে বাক্যে যে সমস্ত শব্দগুলো, বাক্যে যে সমস্ত অর্ডগুলো ব্যবহার করা হয় সেই অর্ডগুলোর সঙ্গে ওই বাক্যের অর্থের একটা কানেকশন করা। এখানে কি বলছে দেখো, কনসিডার অ্যাজ সিস্টেম দ্যাট গভর্ন দ্য রিলেশনশিপ বিটুইন ফর্ম অ্যান্ড মিনিং। অর্থাৎ বাক্যে যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে তার যে গঠন এবং তার কি অর্থ রয়েছে তার মধ্যে একটা কানেকশন তৈরি করা, এটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ বাক্যের গঠন এবং তার অর্থের সঙ্গে সম্পর্ক করা। ক্লিয়ার হচ্ছে তোমার? তারপর চলে এসো মরফোলজি। মরফোলজি জিনিসটা কি দেখো, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সাইন্টিফিক স্টাডি অফ দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য ওয়ার্ডস। অর্থাৎ কোনো একটা শব্দের, কি বললাম, কোনো একটা শব্দের আভ্যন্তরীণ গঠন, কোনো একটা শব্দের আভ্যন্তরীণ গঠন নিয়ে অধ্যয়নকে কি বলা হয়? মরফোলজি। আর মরফিমটা কি? মরফিমটা হচ্ছে কোনো একটা ভাষার ক্ষুদ্রতম মিনিংফুল একক, সেটাকে বলছে কি? মরফিম। আর মরফোলজি হচ্ছে কোনো একটা শব্দের মানে আভ্যন্তরীণ গঠন, সেটাকে কি বলছে? মরফোলজি। এগুলো একটু ভালো করে পড়ে রাখবে। ইট কনসিডার অ্যাজ এ গ্রামার ওয়ার্ডস। ঠিক আছে, ইট কনসিডার এর মধ্যে কি থাকে? বিভিন্ন গ্রামাটিক্যাল ওয়ার্ড থাকে, সেগুলো আমরা পরে জানবো। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। প্রত্যেকে নেক্সট কোশ্চেন আনসার করো। দ্য টিচার টেলস এ স্টোরি অ্যাবাউট অ্যানিম্যালস, চিলড্রেন মেক অ্যানিম্যাল নয়েজ এভরি টাইম দে হিয়ার দ্য নেম অফ দ্য অ্যানিম্যাল। কি বলতে চাইছে? যে দ্য টিচার টেল এ স্টোরি, একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে একটা অ্যানিম্যাল সম্পর্কে কি করলো? কিছু গল্প বললো। তো শিক্ষার্থীরা কি করছে? সেই এনিম্যালের বিভিন্ন যে আওয়াজ, বিভিন্ন যে নয়েজ, সেগুলো তারা করার চেষ্টা করছে। এর মাধ্যমে আমরা কোনটা বলতে চাইবো? অপশন নাম্বার এ টোটাল ফিজিক্যাল রেসপন্স, অপশন নাম্বার 2 কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অপশন নাম্বার 3 গ্রামার ট্রান্সলেশন, আর অপশন নাম্বার 4 রিডিং অ্যাপ্রোচ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ টোটাল ফিজিক্যাল রেসপন্স। কারণ দেখো, যখন শিক্ষক মহাশয় কোনো একটা
গল্প বললো, কোনো পশু নিয়ে বা কোনো একটা এনিম্যাল নিয়ে যখন গল্প বললো, তারা কিন্তু সেই গল্পটা শুনেছে, শোনার পরে কিন্তু তারা সেই জিনিসটাকে নকল করার চেষ্টা করছে, তার আওয়াজটা করার চেষ্টা করছে, তার মানে হচ্ছে টোটাল ফিজিক্যাল রেসপন্সের কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। দেখো আমি লিখে দিয়েছি, এখানে বলছি দ্য টোটাল ফিজিক্যাল রেসপন্স ইজ এ মেথড অফ টিচিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা ভাষা শিক্ষার একটা মেথড, যেটা ডেভেলপ করেছে কে? জেমস অ্যাসার। এই নামটা ভেরি ইম্পর্টেন্ট, নামটা পরীক্ষা আছে। তাহলে টোটাল মানে রেসপন্স, যেটা টোটাল ফিজিক্যাল রেসপন্স, এই মেথডটি আবিষ্কার করেছে কে? জেমস অ্যাসিয়ার। ইট রিফার্স টু দ্য কোঅর্ডিনেশন অফ দ্য স্পিচ অ্যান্ড স্টুডেন্ট ফিজিক্যাল মুভমেন্ট। এটি কি করছে? এটি আমার কথা বলার সঙ্গে, শিক্ষার্থীরা যখন কোনো কিছু নিয়ে কথা বলছে, তার কথা বলার সঙ্গে তার হাত পায়ের অঙ্গভঙ্গির একটা কোঅর্ডিনেশন। মানে আমি ধরো শুধু বসে বসে পড়াবো না, আমি কি করব, নেচে নেচে হাত পা নড়িয়ে নড়িয়ে একদম অভিনয় করে যখন পড়াবো, সেটাকে কি বলছে? সেটাকে বলছে তোমার টোটাল রেসপন্স, টোটাল ফিজিক্যাল রেসপন্স। ক্লিয়ার? তার মানে হচ্ছে কোঅর্ডিনেশন অফ দ্য স্পিচ, আমরা যে কথাগুলো বলছি তার সঙ্গে একটা কোঅর্ডিনেশন হচ্ছে, কিসের সঙ্গে? স্টুডেন্টের ফিজিক্যাল মুভমেন্ট, অর্থাৎ শিশুদের যে দৈহিক যে মুভমেন্ট রয়েছে তার সঙ্গে। ইট ইজ পপুলার উইথ দ্য ইয়ং লার্নার্স। এটি সব থেকে কার্যকারী কাদের ক্ষেত্রে? এটি সব থেকে বেশি কার্যকারী হচ্ছে যারা ছোট ছোট বাচ্চা। যেমন ধরো আমরা ক্লাসে মনিরা মুন্সি পড়াই, কাদেরকে পড়াই? ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই। তাহলে এই যে মেথডটা, এই মেথডটা কিন্তু ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি উপযোগী। উইথ দ্য আইডিয়া অফ কিছু ইউটিলাইজিং দ্য হচ্ছে কি মোটর স্কিল, দে রেসপেক্ট টু হচ্ছে কি কমান্ড অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। এখানে শিক্ষক মহাশয় যে যে কমেন্টগুলো দেয়, যা যা করে, শিক্ষার্থীরা কিন্তু তাড়াতাড়ি সেইগুলি করারই চেষ্টা করে। অর্থাৎ শিক্ষক মহাশয় যা যা করবে শিক্ষার্থীরা কিন্তু তাই তাই করবে। অর্থাৎ এটাকেই বলছে কি ফিজিক্যাল মানে রেসপন্স মুভমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপর চলে আসি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা কি দেখো, ইট ইজ এ মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটাও কিন্তু ভাষা শিক্ষার একটা মেথড। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা কি? ইট ইজ এ মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং হুইচ মেক্স লার্নার্স কনফিডেন্ট টু হচ্ছে কমিউনিকেট ইফেক্টিভলি বাই ইনভলভিং দেম ইন রিয়েল লাইফ কমিউনিকেশন। জিনিসটা বোঝো। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বলতে কি বোঝায়? তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং হচ্ছে ভাষা শিক্ষার একটি এমন একটি মেথড যেখানে শিক্ষার্থীদেরকে রিয়েল লাইফ যে সিচুয়েশন রয়েছে সেখানে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ শিক্ষার্থীদেরকে ইনভলভ করা হয় কিসের সঙ্গে? রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গে, যার ফলে শিক্ষার্থীরা কী করতে পারে? কনফিডেন্টলি, অর্থাৎ আত্মবিশ্বাসের সঙ্গে সেই ভাষাটাকে ব্যবহার করতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে ভাষার ব্যবহারের উপরে গুরুত্ব দেওয়া হয়, ভাষার মিনিং বা ভাষার ফর্মের উপরে গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র ভাষার ব্যবহারের উপরে গুরুত্ব দেওয়া হয়। এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপর দেখো গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডে কি বলছে? ইন দিস মেথড দ্য লার্নার্স ফার্স্ট লার্ন গ্রামার রুলস অ্যান্ড দেন অ্যাপ্লাই দোজ রুলস ইন হচ্ছে কি ট্রান্সলেটিং সেন্টেন্স ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন দ্য মাদার টাং। তাহলে এখানে কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে যে এই মেথডে শিক্ষার্থীরা কী করে? প্রথমে গ্রামারের যে রুলসগুলো রয়েছে বা গ্রামারের যে সূত্রগুলো রয়েছে সেগুলো ভালো করে শেখে, তারপরে তারা সেগুলো ট্রান্সলেটিংয়ের মাধ্যমে তারা টার্গেট ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। বোঝা গেল? তাই এটাকে কি বলছে? গ্রামার ট্রান্সলেশন মেথড। অর্থাৎ এখানে কি করেছে? টার্গেট ল্যাঙ্গুয়েজ থেকে মাদার টাঙে প্রভাব হয়। অর্থাৎ ধরো আমি যেমন ধরো তোমাদেরকে ইংলিশে প্রথমে বলছি, তারপর বাংলাতে বলছি, আমি এখানে কোন মেথড ব্যবহার করছি? এখানে গ্রামার ট্রান্সলেশন মেথড। অর্থাৎ আমি যে টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি সেই টার্গেট ল্যাঙ্গুয়েজের সঙ্গে মাদার টাংকেও ব্যবহার করছি। অর্থাৎ এই যে গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু মাদার টাংকে ব্যবহার করা হয়, এটা কিন্তু মনে রাখবে। আর এই যে টার্গেট এই যে আমি গ্রামার ট্রান্সলেশন মেথড তোমাদেরকে বললাম, এটা ইন্ডাকটিভ মেথড না ডিডাকটিভ মেথড? অবশ্যই এটা হবে তোমাদের কি ডিডাকটিভ মেথড, অর্থাৎ অবরোহী মেথড। কেন? দেখো প্রথমে কিন্তু এখানে তোমার গ্রামারের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো শেখানো হচ্ছে, আর আমরা প্রত্যেকেই জানি যে ডিডাকটিভ মেথডে কী করা হয়? গ্রামারের রুলস প্রথমে শেখানো হয়। ক্লিয়ার? তারপরে কি বলছে দেখো রিডিং অ্যাপ্রোচ। রিডিংয়ের কী কী অ্যাপ্রোচ রয়েছে? ইট ফোকাস অন গ্রামার, ভোকাবুলারি, রিডিং অ্যান্ড রাইটিং স্কিল। তাহলে রিডিংয়ের যে সমস্ত অ্যাপ্রোচগুলো রয়েছে সেগুলো কিন্তু কিসের উপর ফোকাস করে? যে গ্রামারের উপর ফোকাস করে, ভোকাবুলারি, রিডিং এবং রাইটিংয়ের উপরে ফোকাস করে। আর কী কী কিসের উপর ফোকাস করে? স্কিমিং, স্ক্যানিং, ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ রিডিং, এগুলোর উপর ফোকাস করে। তাহলে রিডিং কিসের উপর ফোকাস করে? রিডিং অ্যাপ্রোচ ফোকাস করে গ্রামার, ভোকাবুলারি, রিডিং, রাইটিং এগুলোর উপর ফোকাস করে। এছাড়াও স্ক্যানিং, স্ক্যামিং, ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ এগুলোর উপরে কিন্তু ফোকাস করে। এই পয়েন্টগুলো মনে রাখবে।
চলো নেক্সট কোশ্চেন দেখো, এ টেস্ট হুইচ ইজ এ অ্যাডমিনিস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ কোর্স ফর রিমিডিয়াল টিচিং। অর্থাৎ ভাষা শিক্ষার পরে বা ভাষা শিক্ষার শেষে কোন টেস্ট করা হয়? অপশান নাম্বার এ ডায়াগনস্টিক টেস্ট, প্লেসমেন্ট টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট আর মেমোরি টেস্ট। কী হবে অ্যান্সার? একদম সঠিক, অপশান নাম্বারে ডায়াগনস্টিক টেস্ট। অর্থাৎ এখানে বলতে চাইছে এ টেস্ট হুইচ ইজ অ্যাডমিনিস্টার অ্যাট দ্য এন্ড অফ এ ল্যাঙ্গুয়েজ কোর্স ফর এ রিমিডিয়াল টিচিং। বলছে এখানে রিমিডিয়াল টিচিংয়ের মানে কোন মানে টেস্টটি নেওয়া হয়? সঠিক আনসার হবে কি ডায়াগনস্টিক টেস্ট কিন্তু করা হয়, অপশান নাম্বার এ কারেক্ট। এখানে নোট আকারে লেখা আছে দেখো, বলছে ইট হেল্প দ্য টিচার টু নো দ্য গ্যাপস ইন লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দেন প্রোভাইডিং দেম উইথ দ্য নেসেসারি হেল্প অ্যান্ড গাইডেন্স টু দ্য ওভারকাম। তাহলে এখানে আমরা জানলাম যে এই যে ডায়াগনস্টিক টেস্ট, এই ডায়াগনস্টিক টেস্টের প্রধান লক্ষ্য কী, যে শিক্ষার্থীদের মধ্যে কী কী গ্যাপ আছে, কী কী দুর্বলতা রয়েছে, কী কী ত্রুটি রয়েছে সেগুলোকে খুঁজে বের করা এবং সেই সমস্ত ত্রুটিগুলোকে কী করা, ওভারকাম করা এবং তাদেরকে বিভিন্ন নেসেসারি যে হেল্প রয়েছে সেই হেল্পগুলো প্রোভাইড করা, তাদেরকে বিভিন্ন গাইডেন্স প্রোভাইড করা। ঠিক আছে, এর মাধ্যমে শিক্ষার্থীদের যে সমস্ত দুর্বলতা জিনিসগুলো রয়েছে বা দুর্বলতা যে পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে পূরণ করা, এটাই হচ্ছে মেন লক্ষ্য কার, ডায়াগনস্টিক টেস্টের। তারপর চলে এসো প্লেসমেন্ট টেস্ট। প্লেসমেন্ট টেস্ট বলতে কী বোঝায়? ইট ডিটারমাইন হচ্ছে কি অ্যাকাডেমিক স্কিল লেভেল অফ হচ্ছে কি ইন্টারিং স্টুডেন্ট টু প্লেস দেম ইন দ্য রাইট ক্লাস। তাহলে প্লেসমেন্ট টেস্ট কি, ধরো তুমি ক্লাস 4-এ পড়ছো, এবার ক্লাস 5-এ উঠবে, তুমি ধরো কোনো একটা স্কুলে ভর্তি হতে চাইছো, সেখানে কি দরকার, তোমার ভর্তি হওয়ার জন্য পরীক্ষা লাগবে। এই যে তুমি একটা ক্লাসে ভর্তি হওয়ার জন্য একটা পরীক্ষা দিচ্ছ, সেটাকে বলছে কি প্লেসমেন্ট টেস্ট। অর্থাৎ এটা হচ্ছে কি ইন্টারিং টেস্টও বলা হয়। ইন্টারিং মানে কি প্রবেশ করার জন্য যে টেস্ট দিতে হয় সেটাকে বলছে কি প্লেসমেন্ট টেস্ট। অর্থাৎ তুমি কোন ক্লাসের জন্য যোগ্য সেটা কিন্তু বিচার করা হয় কোন টেস্টের মাধ্যমে, প্লেসমেন্ট টেস্টের মাধ্যমে। তারপরে চলেছি অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাচিভমেন্ট টেস্ট কি দেখো, অ্যাচিভমেন্ট টেস্ট বলতে হচ্ছে ইট ডিজাইন টু মেজার দ্য স্কিল নলেজ অবটেন এ গ্রেড লেভেল টু ডিটারমাইন দ্য লেভেল অফ ইনস্ট্রাকশন ফর হুইচ স্টুডেন্ট ইজ প্রিপেয়ার্ড। অর্থাৎ কোনো একটা শিক্ষার্থী কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তু সম্পর্কে কতটা জ্ঞান অর্জন করেছে বা কতটা সে শিখতে পেরেছে বা কতটা সে জানতে পেরেছে, সেটা কিসের মাধ্যমে জানা হয়? অ্যাচিভমেন্ট টেস্ট। দেখো এখানে লেখা আছে ইট ইজ ডিজাইন, এটি ডিজাইন করা হয়েছে টু মেজার মানে পরিমাপ করতে, স্কিল অ্যান্ড নলেজ তোমার দক্ষতা এবং জ্ঞানকে, অবটেন মানে তুমি কতটা অর্জন করতে পেরেছো, ইন এ গ্রেড লেভেল টু ডিটারমাইন দ্য লেভেল অফ ইনস্ট্রাকশন ফর হুইচ স্টুডেন্ট ইজ প্রিপেয়ার্ড। অর্থাৎ শিক্ষার্থী কতটা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, সেটা জানার একটি উপায় হচ্ছে কি অ্যাচিভমেন্ট স্কিল বা অ্যাচিভমেন্ট টেস্ট। ক্লিয়ার? তারপরে চলেছি মেমোরি টেস্ট। মেমোরি টেস্ট মানে স্মৃতি পরীক্ষা। এখানে বলছে ইট ইজ লাইক এ কগনিটিভ অ্যাসেসমেন্ট। এটা কি, এটা একটা হচ্ছে কগনিটিভ অ্যাসেসমেন্ট। ইট কুড বি ডান টু হচ্ছে টেস্ট দ্য শর্ট টার্ম মেমোরি। আমি যখন তোমাদেরকে মেমোরি ক্লাস পড়িয়েছিলাম তখন বলেছিলাম লং টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরি আর সেন্সারি মেমোরি। তাহলে এই যে শর্ট টার্ম মেমোরি, ঠিক আছে, এই শর্ট টার্ম মেমোরিকে পরীক্ষা করার জন্য কোন টেস্ট করা হয়, সেটা হচ্ছে মেমোরি টেস্ট। এটা কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন আনসার করো। দ্য প্র্যাকটিস অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইন এ কন্ট্রোল ম্যানার ক্যান বি ডান। তাহলে এখানে কি বলছে প্রশ্ন, দ্য প্র্যাকটিস অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার। তুমি ধরো শিক্ষার্থীদেরকে কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার শেখাতে চাইছো, কিসের মাধ্যমে? কন্ট্রোল, তোমার গাইডের মাধ্যমে, তোমার গাইডলাইনের মাধ্যমে, তুমি সবসময় নিয়ন্ত্রণ করবে। তাহলে নিচের কোন অপশানটি এখানে অ্যাপ্রোপ্রিয়েট? অপশান নাম্বার এ কারেক্টিং রং সেন্টেন্স প্রডিউসড বাই লার্নার্স। তাহলে শিক্ষার্থীরা যে ভুলভাল মানে সেন্টেন্সগুলো লিখবে সেগুলো তুমি কারেক্ট করার মাধ্যমে। অপশান নাম্বার 2 গ্যাপস ফিলিং গ্রামার এক্সারসাইজ। গ্যাপ ফিলিং গ্রামার এক্সারসাইজ মানে কি, জিনিসটা বোঝো। এখানে বলতে চাইছে যে এখানে বলছে বাবর পানিপথের যুদ্ধ হয়েছিল যে ড্যাশ সালে, এখানে তুমি লিখে দিয়েছো 1526, 1528, 1530, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপ। আচ্ছা, যখন আমি ফিল ইন দ্য গ্যাপ করাবো তখন কি শিক্ষার্থী মানে অন্য কিছু লিখতে পারবে না। অর্থাৎ যে অপশানগুলো আমি তাদেরকে দিয়েছি, অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপ বলে না, যদি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে সেটাও কিন্তু হবে। ঠিক আছে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কন্ট্রোল করা হয় কোন কোশ্চেনের মাধ্যমে? মাল্টিপল চয়েস কোশ্চেন, ফিল ইন দ্য গ্যাপস কোশ্চেন, এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের সব থেকে বেশি কন্ট্রোলে পড়ানো হয়। তারপর 3 নম্বর বলছে রাইটিং প্যারাগ্রাফ অ্যান্ড এসে। যদি কোনো শিক্ষার্থীকে এসে লিখতে দাও, এসে মানে কি রচনাধর্মী কোনো জিনিস রচনা লিখতে দাও, তাহলে শিক্ষার্থীরা কিন্তু মন খুলে তাদের মনের ভাব প্রকাশ করবে। অপশান নাম্বার 4 এক্সপ্লেনিং দ্য ইউজ অফ পার্টিকুলার স্ট্রাকচার। তুমি কোনো একটা শব্দের বা কোনো একটা বাক্যের একটা পার্টিকুলার স্ট্রাকচারকে বর্ণনা দিলে, সেটা তো হলো না, কারণ শিক্ষার্থীরা নিজেরাই করবে, তুমি শুধু তাদেরকে কন্ট্রোল করবে। তো
তাহলে এখানে সঠিক আনসার কি অপশন নাম্বার 2 গ্যাপ ফিলিং গ্রামার স্ট্রাকচার। অর্থাৎ তুমি যখন তাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছ, মাল্টিপল চয়েস কোশ্চেন দিচ্ছ, তারা কিন্তু তাদের অপশনের বাইরে কিন্তু কোনো কিছু সিলেক্ট করতে পারে না, তাই তো? আমি যে এখানে 4টে অপশন দিয়েছি, এই 4টে অপশনের মধ্যে তোমাকে তো আনসার করতে হবে। তুমি কি অন্য কোনো আনসার করতে পারবে না। মানে আমি তোমার পড়াশোনাটাকে পুরো কন্ট্রোল করলাম, এইগুলোর মধ্যেই তোমাকে করতে হবে। তো এটা হচ্ছে অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আনসার করো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেথডস অফ টিচিং ক্যান নট বি ইউজ ইন্টারচেঞ্জেবলি উইথ ইচ আদার। এখানে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেথড, নিচের কোন মেথডে বা যে ভাষা শিক্ষার নিচের কোন মেথডে আমরা যে ভাষাটা ব্যবহার করি সেটা ইন্টারচেঞ্জ করা হয় না, মানে একটা ভাষা থেকে অন্য ভাষাতে যাওয়া যায় না, কোন মেথডে বলো? বলছে রেফারেন্স মেথড, অপশন নাম্বার 2 ইনসিডেন্টাল মেথড, অপশন নাম্বার 3 ডাইরেক্ট মেথড, অপশন নাম্বার 4 কো রিলেটেড মেথড। প্রত্যেকটা মেথড সম্পর্কে ডিটেলসে ক্লাস করানো হয়েছে, প্রত্যেকটা মেথড ভালো করে পড়ে যাবে, নাহলে কিন্তু হবে না। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 3 ডাইরেক্ট মেথড। তাহলে ডাইরেক্ট মেথড হচ্ছে এমন একটা মেথড যেখানে শুধুমাত্র আমাদের ইংলিশ ভাষাকে ব্যবহার করি, অর্থাৎ আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করি। এখানে কিন্তু আমাদের মাতৃভাষার কিন্তু কোনো রকম ভূমিকা নেই। চলো ডিটেলসে দেখে নিই। এখানে কি বলছে দেখো, দ্য ডাইরেক্ট মেথড ইজ ইউজ টু টিচ ইংলিশ বা ফরেন ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টলি উইদাউট ইউজিং মাদার টাং। যখন আমরা বিদেশি ভাষা বা আমাদের যে ইংলিশ ভাষা সেটা শিখবো, শুধু ডাইরেক্টলি সেটাই শিখবো, এখানে কিন্তু কোনো রকম মাতৃভাষাকে ব্যবহার করব না। দিস মেথড বিল্ড এ ডাইরেক্ট রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস এবং আইডিয়া, এক্সপিরিয়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থ্রুআউট অ্যান্ড এক্সপ্রেশন রুলস অ্যান্ড পারফরমেন্স উইদাউট অ্যানি হেল্প অফ দ্য লার্নার্স মাদার টাং। তাহলে কী বলছে, আমরা যে ভাষাটা শিখতে চাইছি সেই ভাষার অর্থ কী রয়েছে, তার মিনিং কী রয়েছে, তার ওয়ার্ড কী রয়েছে, তার কি সেন্টেন্স, তার কি স্ট্রাকচার, সব কিছুই শিখবো, সব কিছু জানবো, কিন্তু কিসের মাধ্যমে? আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই টার্গেট ল্যাঙ্গুয়েজে। এখানে কিন্তু আমরা কোনো রকম বাংলা মানে করব না, বা আমাদের যে মাদার টাং রয়েছে সেটার সাহায্য কিন্তু আমি নেব না। The direct method is the method of the teaching which cannot be used interchangeably with each other. এটা হচ্ছে এমন একটা মেথড যেখানে কিন্তু একটি ভাষা থেকে অন্য একটা ভাষাতে ইন্টারচেঞ্জ করা যায় না। ইট ইজ অলসো নোন অ্যাজ ন্যাচারাল মেথড। এটাকে কী বলা হয়? এটাকে ন্যাচারাল মেথডও বলা হয়, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে ন্যাচারাল মেথড কাকে বলা হয়? ডাইরেক্ট মেথড, ঠিক আছে। আর ক্লাসিক্যাল মেথড কাকে বলা হয়? সেটাকে বলা হয় গ্রামার ট্রান্সলেশন মেথড। এগুলো মাথায় রাখবে। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, এটা হচ্ছে অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড। ওই যে গ্রামার ট্রান্সলেশন মেথড আমরা পড়লাম, ওই গ্রামার ট্রান্সলেশন মেথডের ঠিক বিপরীত মেথড কি? এটা হচ্ছে কি ডাইরেক্ট মেথড। আমরা এর আগে পড়লাম যে ডাইরেক্ট মেথড হচ্ছে কি? ডাইরেক্ট মেথড হচ্ছে মানে ইন্ডাকটিভ মেথড, অর্থাৎ আরোহী পদ্ধতি, ঠিক আছে। তাহলে এখানে পড়লাম কি ডাইরেক্ট মেথড হচ্ছে আরোহী পদ্ধতি, আর গ্রামার ট্রান্সলেশন মেথড এর আগে আমি পড়লাম সেটা হচ্ছে অবরোহী পদ্ধতি। বোঝা গেল? এই পয়েন্টগুলো মনে রাখবে। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, দেখে নাও কি বলছে। ডাইরেক্ট মেথডে কী কী জিনিস রয়েছে? ফোকাস অন স্পিকিং স্কিল। তাহলে ডাইরেক্ট মেথডে কিসের ওপর ফোকাস করা হয়? সেটা হচ্ছে স্পিকিংয়ের ওপর প্রভাব করা হয়। ইট অলসো নোন অ্যাজ দ্য ন্যাচারাল মেথড। এটাকে কী বলা হয়? ন্যাচারাল মেথড বলা হয়। আর তৃতীয়ত কি? ফেসিলিটেট দ্য অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য স্টুডেন্ট। এখানে কিন্তু শিক্ষার্থীরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। আর কন্ট্রাস্ট উইথ দ্য গ্রামাটিক্যাল ট্রান্সলেশন মেথড। আর কন্ট্রাস্ট মানে কি? ঠিক বিপরীত। গ্রামার ট্রান্সলেশন মেথডের ঠিক এটা বিপরীত একটা মেথড। ইনশিওর দ্য ইউজ অফ দ্য ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে কি জানলাম? ওটা ডিডাকটিভ অ্যাপ্রোচ, আর এটা কিন্তু ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলছে এমফাসিস লার্নিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টলি উইদাউট ট্রান্সলেটিং ইন্টু দ্য মাদার টাং। এখানে কিন্তু মাদার টাংয়ের কোনো ভূমিকা নেই, শুধুমাত্র ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে কী করা হয়? আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেই টার্গেট ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করা হয়, অর্থাৎ ইংলিশের ওপরই ফোকাস করা হবে। এখানে কিন্তু মাতৃভাষার কিন্তু কোনো রকম ভূমিকা নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু। নিচের কোন বাক্যটি এখানে সঠিক বলেছে? অপশান এ দেখো বলছে অল ফর্মেটিভ টাস্ক আর মেন ফর অ্যাসেসমেন্ট। আমরা যে ফর্মেটিভ টাস্কগুলো দিই, ঠিক আছে, ফর্মেটিভ টাস্ক মানে কি? ধরো ক্লাসরুমে একটা কুইজ প্রতিযোগিতা করলাম, বা তাদেরকে এমসিকিউ কোশ্চেন দিলাম, কিছু অ্যাসাইনমেন্ট লিখতে দিলাম, ঠিক আছে, কিছু প্রজেক্ট ওয়ার্ক দিলাম, এগুলো সবই কিন্তু ফর্মেটিভ মানে ফর্মেটিভ টাস্ক। তাহলে অল ফর্মেটিভ টাস্ক আর মেন ফর অ্যাসেসমেন্ট। তাহলে সমস্ত যে ফর্মেটিভ টাস্ক তার মানে কি যে অ্যাসেসমেন্ট সেটা নয়। সমস্ত ফর্মেটিভ টাস্কের মাধ্যমে কিন্তু আমরা অ্যাসেসমেন্ট করতে পারি না।
অপশান নাম্বার 2 বলছে অ্যাসেসমেন্ট নিড টু বি গিভেন অ্যাজ হচ্ছে কি ক্লাস ওয়ার্ক ফলোড বাই দ্য হোমওয়ার্ক এভরিডে টু প্রোভাইড ভ্যারাইটি অ্যান্ড প্র্যাকটিস। কি বলছে অ্যাসাইনমেন্ট নিড, অ্যাসাইনমেন্টের জন্য কি প্রয়োজন, নিড টু বি গিভেন, অ্যাসাইনমেন্টের জন্য কি প্রয়োজন, অ্যাসাইনমেন্টের জন্য কি দেওয়া প্রয়োজন, বলছে ক্লাস ওয়ার্ক দিতে হবে, ফলোড বাই হোমওয়ার্ক, তার সঙ্গে কী দিতে হবে, হোমওয়ার্ক দিতে হবে এভরিডে, প্রতিদিন শিক্ষার্থীদেরকে হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক এগুলো প্রোভাইড করতে হবে অ্যাসাইনমেন্টের জন্য। এটাও কিন্তু ঠিক নয়, কারণ শিক্ষার্থীদেরকে হোমওয়ার্ক দিতে হবে তাদের প্রয়োজন অনুযায়ী মাঝে মাঝে, তাদেরকে প্রতিদিন যে হোমওয়ার্ক দিতে হবে সেটা কিন্তু মানে নয়। অপশন নাম্বার 3, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট টু বি ইফেক্টিভ মাস্ট বি কন্ডাক্টেড ওনলি আফটার টিচিং এ লেসন। অর্থাৎ কোনো একটা পাঠ শেষ করার পরে, আফটার মানে পরে, কোনো একটা পাঠ শেষ করার পরে আমরা তাদেরকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করি। এটা তো একদম ভুল, কারণ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করা হয় পাঠ চলাকালীন অর্থাৎ ডিউরিং দ্য লেসন, আর সামেটিভ অ্যাসেসমেন্ট করা হয় আফটার দ্য টিচিং লেসন। ক্লিয়ার? তাহলে এটা ভুল। অপশন নাম্বার 4 বলছে হোয়েল অল ফর্মেটিভ টাস্ক আর মিন্ট ফর হচ্ছে কি ইমপ্রুভিং টিচিং লার্নিং সাম আর ইউজ ফর অ্যাসেসমেন্ট টু। তাহলে আমরা যে ফর্মেটিভ টাস্কগুলো শিক্ষার্থীদেরকে দিই সেগুলোর প্রধান লক্ষ্য কী, সেগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের যে শিক্ষা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা শিক্ষার্থীদের যে শিক্ষা সেটাকে ইমপ্রুভ করার জন্য, এবং সেগুলির মধ্যে আমরা কিছু কিছু ইউজ করি, সেটা হচ্ছে অ্যাসেসমেন্টের জন্য বা পরিমাপ করার জন্য। বোঝা গেল? তাই সঠিক আনসার হবে কি অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। তাহলে যে সমস্ত আমরা ফর্মেটিভ টাস্কগুলো শিক্ষার্থীদেরকে দিই সেই ফর্মেটিভ টাস্কগুলো শুধুমাত্র তাদেরকে অ্যাসেসমেন্ট করার জন্য না, তাদের যে টিচিং লার্নিং রয়েছে সেটাকে ইমপ্রুভ করার জন্য। এটা হচ্ছে কারেক্ট আনসার। দেখো নোট আকারে আমি কী কী লিখে দিচ্ছি, দেখো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলছে ইট ইজ এ টাইপ অফ অ্যাসেসমেন্ট দ্যাট রিফার্স টু মনিটর দ্য চাইল্ড প্রোগ্রেস থ্রু আউট দ্য লার্নিং অ্যান্ড টিচিং প্রসেস। যখন কোনো শিক্ষার্থীর পড়াশোনা চলবে বা টিচিং প্রসেস চলবে তখন তাদের কতটা প্রোগ্রেস হচ্ছে বা তাদের কতটা উন্নতি হচ্ছে সেটা কিন্তু মনিটর করা হয়। অপশন তারপর 2 নম্বর পয়েন্ট বলছে ওরাল টেস্টিং, অ্যানেকডোটাল রেকর্ড, পোর্টফোলিও, ক্লাস টেস্ট এগুলো সবই কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্টের পার্ট। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কোনগুলো পার্ট? ওরাল টেস্টিং, অ্যানেকডোটাল রেকর্ড, পোর্টফোলিও, ক্লাস টেস্ট সবই কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্টের পার্ট। ইউনিট টেস্ট কিন্তু কখনো ফর্মেটিভ না, এটা সামেটিভ, মাথায় রাখবে। ইউনিট টেস্ট কিন্তু সামেটিভ, এটা কিন্তু মাথায় রাখবে। It provide feedback to the teachers regarding the effectiveness of the teaching. তাহলে এটা শুধুমাত্র শিক্ষার্থীদের যে শিক্ষণ ব্যবস্থা সেটার উন্নতি ঘটে তা নয়, এটি একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে যেভাবে পড়াচ্ছেন তারও কিন্তু উন্নতি ঘটায়। অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট শুধুমাত্র শিক্ষার্থীদেরকে যে অ্যাসেসমেন্ট করবে সেটা নয়, শিক্ষক মহাশয় যে টিচিং অ্যাবিলিটি রয়েছে বা শিক্ষক মহাশয় যে টিচিং মেথড রয়েছে তারও কিন্তু অ্যাসেসমেন্ট করে। ওকে, আর কী কী বলছে দেখো, ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কী কী ইনক্লুড রয়েছে, বলছে ইনহ্যান্সমেন্ট অফ দ্য স্টুডেন্ট লার্নিং, অর্থাৎ শিক্ষার্থীরা যেটা শিখছে সেটার যে প্রোগ্রেস সেই প্রোগ্রেসটাকে আরও বৃদ্ধি করছে। 2 নম্বর বলছে আইডেন্টিফিকেশন অফ দ্য ডেফিসিয়েন্সি অফ দ্য টিচিং, অর্থাৎ শিক্ষার্থীরা যে বিষয়টা শিখছে তাদের শেখার মধ্যে কী কী ত্রুটি রয়েছে, কী কী ভুল রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করে। তারপরে বলছে ইমপ্রুভমেন্ট অফ দ্য অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট, শিক্ষার্থীদের যে শিখন সেই শিখনটাকে আরও বেশি ইমপ্রুভ করছে। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য লার্নিং গ্যাপ অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষার্থীরা যে বিষয়টা শিখছে তার মধ্যে যদি কোনো রকম ত্রুটি থাকে, যদি কোনো গ্যাপ থাকে সেগুলোকে আইডেন্টিফাই করছে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্টের পার্ট, এগুলো কিন্তু মনে রাখবে। তারপরে বলছে এনকারেজমেন্ট অফ দ্য স্টুডেন্ট মোটিভেশন, এছাড়াও কী করছে এই যে আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এটা কিন্তু শিক্ষার্থীদেরকে অনেক বেশি মোটিভেট করে। আর রিমুভাল অফ লার্নিং গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি, এখানে কি বলছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে শিক্ষার্থীদের মধ্যে যে লার্নিং গ্যাপগুলো রয়েছে বা শিক্ষার্থীদের মধ্যে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে পূরণ করে। ক্লিয়ার? চলো 7 নম্বর কোশ্চেন দেখো। 7 নম্বর কোশ্চেন বলছে মাদার টাং ইনফ্লুয়েন্স ক্যান বি ইফেক্টিভলি মিনিমাইজ ইন দ্য ক্লাসরুম বাই, বলছে মাদার টাং ইনফ্লুয়েন্স, মাতৃভাষার যে প্রভাব, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, মাতৃভাষার প্রভাবকে কি করা যাবে, মিনিমাইজ করা যাবে, কমানো যাবে কিসের মাধ্যমে? তাহলে আমরা ক্লাসরুমে যদি মাতৃভাষাকে মিনিমাইজ করতে যাই বা কমিয়ে আনতে চাই তাহলে কি করব? অপশান নাম্বার এ ইউজিং দ্য মাদার টাং মোর অফেন, আমরা বেশি বেশি করে মাদার টাংকে ব্যবহার করব। এই প্রশ্নে বলেছে মাদার টাংকে কমিয়ে আনতে,
মাতৃভাষার ব্যবহারকে কমিয়ে আনতে। কিন্তু বারবার যদি মাতৃভাষা ব্যবহার করি তাহলে কি কমবে? হবে না। অপশান নাম্বার 2 বলছে গিভিং এক্সাম্পল ফ্রম দ্য মাদার টাং, তুমি শিক্ষার্থীদেরকে মাতৃভাষা থেকে বিভিন্ন উদাহরণ দেবে। অপশান নাম্বার 3 গিভিং এ লট অফ এক্সপোজার টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, তুমি শিক্ষার্থীদেরকে বিভিন্ন টার্গেট ল্যাঙ্গুয়েজের সঙ্গে মানে সম্পর্ক তৈরি করে দেবে। অপশান নাম্বার 4 গিভিং ইনপুট ফ্রম দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন এ সিম্পল গ্রেড ম্যানার, তুমি শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের ইনপুট দেবে, বিভিন্ন ধরনের তথ্য দেবে, কিসের মাধ্যমে? ওই টার্গেট ল্যাঙ্গুয়েজ হতে পারে, টার্গেট ল্যাঙ্গুয়েজ থেকে তুমি কিছু উদাহরণ দিলে, টার্গেট ল্যাঙ্গুয়েজে তাদেরকে কীভাবে কথা বলতে হয় সেটা শেখালে। তাহলে কী হবে অ্যান্সার? তুমি যখন শিক্ষার্থীদের কাছে তোমার যে টার্গেট ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেই টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে বারবার ব্যবহার করবে সিম্পল ম্যানারে, অর্থাৎ খুবই সহজভাবে উপস্থাপন করবে, তখন দেখবে শিক্ষার্থীরা কিন্তু মাতৃভাষাকে অ্যাভয়েড করবে আর তারা ইংরেজি হোক বা যে কোনো টার্গেট ল্যাঙ্গুয়েজকে শেখার চেষ্টা করবে। অর্থাৎ অপশন নাম্বার 4 হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলছে রিডিং স্কিল ক্যান বি ডেভেলপড বাই বেসড বাই, তাহলে আমরা শিক্ষার্থীদের মধ্যে রিডিং স্কিল কীভাবে ডেভেলপ ঘটাবো? অপশান নাম্বার এ রাইটিং আনসার টু দ্য কোশ্চেন অন দ্য টেক্সট, অর্থাৎ কোনো একটা কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনের আনসারটা আমি লিখতে বললাম, তাহলে দেখো রাইটিং স্কিল বেড়ে গেল, রিডিং স্কিল তো বাড়লো না। অপশান নাম্বার 2 ফোকাস অন দ্য ইউজ অফ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কনটেক্সট ইন দ্য টেক্সট, অর্থাৎ ফোকাস অন দ্য ইউজ অফ ওয়ার্ডস, অর্থাৎ কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তুতে বা একটা যে কোনো একটা পাঠ পড়ছি সেই পাঠের মধ্যে যে যে শব্দগুলো ব্যবহার হচ্ছে সেই শব্দগুলোর যে ইউজ সেই শব্দগুলোর ব্যবহারের উপরে ফোকাস করা। অপশান নাম্বার 3 ডুইং ভোকাবুলারি এক্সারসাইজ, ভোকাবুলারির মাধ্যমে কি আমাদের রিডিং স্কিল বাড়বে না। অপশান নাম্বার 4 ডুইং কুইজ অ্যান্ড পেইং ওয়ার্ডস গেম, আমি শিক্ষার্থীদেরকে নিয়ে কী করলাম? কুইজ করলাম এবং কী করলাম? ওয়ার্ড গেম, অর্থাৎ শব্দের খেলা খেললাম। তাহলে কী হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 2 যে আমাকে কী করতে হবে? শিক্ষার্থীদের যে শব্দগুলো রয়েছে কোনো একটা কনটেক্সটের ওপরে সেই শব্দগুলো আমি তাকে ব্যবহার করতে বলবো, তার মানে সেই শব্দগুলোকে আমি বলতে বলবো, আমাদের সাধারণ জীবনযাপনে বা তাদের দৈনন্দিন জীবনে যেগুলোকে অ্যাপ্লাই করতে বলবো। অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো 9 নম্বর কোশ্চেন দেখো, হু উড বি দ্য ইমপ্লিমেন্ট অফ দ্য এডুকেশন, আমাদের যে এডুকেশন সিস্টেম রয়েছে সেটি কে ইমপ্লিমেন্ট করে, কে বাস্তবায়ন করে? অপশান নাম্বার এ টিচার, এডুকেশন ডিপার্টমেন্ট, স্টুডেন্ট আর কারিকুলাম। কী হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ টিচার। দেখো শিক্ষক মহাশয় শিক্ষা ব্যবস্থাটাকে কী করে? ইমপ্লিমেন্ট করে। এখানে এডুকেশন ডিপার্টমেন্ট হোক বা কারিকুলাম এগুলো গাইডলাইন করে দেয়, যেমন এডুকেশন ডিপার্টমেন্ট একটা গাইডলাইন দেয়, কারিকুলাম একটা গাইডলাইন দেয়, কিন্তু টিচার সেটাকে ইমপ্লিমেন্ট করে। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলছে ইফ এ ল্যাঙ্গুয়েজ টিচার হ্যাজ টট এ টপিক ইন দ্য ক্লাস অ্যান্ড নো স্টুডেন্ট আস্কড কোশ্চেন ইন হার ক্লাস, বলছে যদি একজন ভাষা শিক্ষক ক্লাসে একটি বিষয় পড়ান এবং কোনো শিক্ষার্থী তার ক্লাসে যদি প্রশ্ন না করে তাহলে কি হতে পারে? অপশান নাম্বার এ স্টুডেন্ট আর নট পেইং অ্যাটেনশন, শিক্ষার্থীরা মনোযোগ দেয়নি। অপশান নাম্বার 2 সি হ্যাড বিন অ্যান এক্সেলেন্ট টিচার, তিনি খুবই একজন চমৎকার শিক্ষক। অপশান নাম্বার 3 হোয়াট এভার ওয়াজ টট ওয়াজ বিয়ন্ড দ্য কম্প্রিহেনশন অফ দ্য স্টুডেন্ট, শিক্ষক মহাশয় যে বিষয়টি পড়াচ্ছিলেন সেটি শিক্ষার্থীদের বোধগম্যতার বাইরে। অপশান নাম্বার 4 বলছে ওয়াল দ্য স্টুডেন্ট আর ইয়াট এ হায়ার লেভেল অফ দ্য লার্নিং, সকল শিক্ষার্থীর শিক্ষার উচ্চ স্তরে রয়েছে। ধরো আমি যখন কোনো একটা টপিক পড়াবো শিক্ষার্থীরা যদি প্রশ্ন না করে তার মানে বুঝে নিতে হবে যে শিক্ষার্থীরা আমার পড়ানোটা বুঝতে পারেনি। যখন শিক্ষার্থীরা আমার পড়ানোটা ভালো করে বুঝতে পারবে তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগ্রত হবে, কিন্তু যখন আমার পড়াটা তারা বুঝতে পারেনি অর্থাৎ তাদের বোধগম্যতার বাইরে, তখন কিন্তু তারা কোনো রকম প্রশ্ন করবে না। অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। লাস্ট কোশ্চেন, চলো আনসার করো। লাস্ট কোশ্চেন বলছে দ্য ফাউন্ডার অফ দ্য স্ট্রাকচারাল গ্রামার ওয়াজ, তাহলে স্ট্রাকচারাল গ্রামারের প্রবক্তা কে? অপশান নাম্বার এ বলছে নিউফিল্ড, অপশান নাম্বার 2 বলছে চ্যাপম্যান, অপশান নাম্বার 3 বলছে চমস্কি আর অপশান নাম্বার 4 বলছে কি ফ্রাইস। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার 4 ফ্রাইস। ওকে, তাহলে টোটাল কিন্তু 12টা প্রশ্ন আলোচনা করলাম যেগুলো তোমাদের সিটেট 2018 সালে কোশ্চেন ছিল। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো এই পর্যন্ত, আর তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে যে আমি তোমাদের ক্লাসটা দিয়েছি টিচিং লার্নিংয়ের যে মেথডের ক্লাসটা ভালো করে যাও, কারণ ওখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা আসবে। ঠিক আছে? ওকে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে, ভালো থেকো, থ্যাংক ইউ।